দর্শক, জকিগঞ্জ আইটিভির সরাসরি সম্প্রচারে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ওমর ফারুক, ক্যামেরায় আছেন জাহাঙ্গীর শাহেদ। দর্শক, আজ আমাদের সাথে রয়েছেন জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মাওলানা বিলাল আহমদ ইমরান। আপনাকে স্বাগতম জানাচ্ছি জকিগঞ্জ আইটিভিতে। আসলে এখানে আপনি চেয়ারম্যান পদের প্রার্থী হয়েছেন। এই নির্বাচনে যে আপনার দেখেছি আপনি ব্যাপক সাড়াও পাচ্ছেন আসলে প্রার্থী হয়ে। এই সাড়া পাওয়ার কারণ কি? আসলে আপনি নিজের দেখে আসলে মানুষ সাড়া দিচ্ছে, নাকি বর্তমান চেয়ারম্যান যিনি আছেন ওনার ব্যর্থতার কারণে আসলে মানুষ সাড়া দিচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মিডিয়ার সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দকে। আসলে আমি সবসময় ইতিবাচক মনোভাব পোষণ করি এবং মানুষের ব্যাপারে ইতিবাচক ধারণাটাই আমি পোষণ করি। আমি বর্তমান চেয়ারম্যান মহোদয়ের ব্যাপারে সব প্রার্থী এবং জনগণের প্রতি আমি অত্যন্ত শ্রদ্ধাশীল। এজন্য কারো ব্যাপারে আমি নেগেটিভ কোনো আলোচনা করতে যাই না। আমি মনে করছি যে যেহেতু সারা দেশে, শুধু জকিগঞ্জে না, সারা দেশে পরিবর্তনের একটা সুর এসেছে। সারা দেশে পরিবর্তনের সুর, যে 2 দফা নির্বাচন হয়েছে সেখানে অনেক প্রার্থী, পুরাতন অনেক চেয়ারম্যানই পরাজিত হয়েছেন। মানুষ পরিবর্তনের পক্ষে মত দিচ্ছে, বদলানোর পক্ষে মত দিচ্ছে। তো সেই সুর থেকেই, সেই মানুষের, সাধারণ মানুষের সেই আগ্রহ থেকে অনেকে আবার এটাও বলছেন যে সততা এবং যোগ্যতার বিচারে সাধারণ মানুষ পরিবর্তন চাচ্ছে। এটাও হতে পারে। তবে আমি মৌলিকভাবে যে কথাটা বলবো যে গোটা দেশব্যাপী এটা পরিবর্তনের সুর লক্ষ্য করা যাচ্ছে। মানুষ হয়তো এই কারণেই নতুন প্রার্থীকে পছন্দ করছে। আপনার সাথে দেখেছি আবার ইসলামের যে কয়েকটি দল রয়েছে, আসলে এই ইসলামী দলের কোনো খুব কম দেখা যাচ্ছে আসলে আপনার সাথে। মানে আপনার ইসলামী দলের যে কয়েকটি দল রয়েছে, সভাপতি, সাধারণ সম্পাদক সহ আপনাকে সাথে মাঠে দেখা যাচ্ছে না, বা প্রবীণ যে কয়েকজন আলিম রয়েছেন কৌমি গোরানার, মানে ওনাদেরকে খুব একটা দেখা যাচ্ছে না। আসলে আমার নির্বাচনের প্রার্থিতার ব্যাপারে আপনারা হয়তো জেনে থাকবেন যে কওমি ঘরানার আলিম বলতে এখন আমাদের যে মুন্সিবাজারের মুহাদ্দিস সাহেব হুজুর, তিনি শয্যাশায়ী। দ্বিতীয় স্তরে আছেন শীর্ষ মুরব্বী আলিম হযরত মাওলানা আব্দুল মুসাব্বির আইয়ুরি হুজুর, তিনি অনেকটা শয্যাশায়ী। রীতিমতো বাড়ি থেকে মাদ্রাসায় আসা যাওয়া করতে পারছেন না। তারপরেও তিনি কয়েকটা মৌলিক অনুষ্ঠানে ছিলেন, যেমন গত 3-4 দিন আগে আমাদের যে কর্মী সম্মেলন ছিল সেখানে তিনি উপস্থিত ছিলেন এবং তিনি ভিডিও বার্তার মাধ্যমে দেশের উপজেলার সর্বস্তরের আলিম উলামা এবং সর্বস্তরের মানুষকে নির্বাচনে অংশ নেওয়ার এবং আমাদের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন। আরেকজন মুন্সিবাজারের প্রবীণ মুহাদ্দিস মামলা খানি রহমতুল্লাহ আলাইহির জামাতা মাওলানা আব্দুল কাইয়ুম লক্ষ্মী রায়ের চোখে, তিনি ভিডিও বার্তার মাধ্যমে নির্বাচনী কাজে সবাইকে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তাছাড়া আমি যে প্রার্থী হয়েছিলাম সেই প্রার্থিতার বিষয়টি চূড়ান্ত হয়েছিল লামারগাম, আমাদের যে লামারগামের সাহেব বাড়ি, লামারগামের বর্তমান পীর সাহেব হযরত মাওলানা আব্দুল গফফার সাহেবের মুখ থেকেই আমাদের প্রার্থিতার বিষয়টি চূড়ান্ত হয়েছিল। বাকি আমরা দেখছি যে কিছু শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম যারা বয়সের কারণে নুজ হয়ে গেছেন, আর কয়েকজন আছেন যারা বয়সের বারে নুজ নয় কিন্তু প্রাতিষ্ঠানিক চাপের কারণে অনেকটা তারা বের হতে, চাপ মানে প্রাতিষ্ঠানিক দায়িত্বের কারণে তারা এখনো রীতিমতো বা খোলা মাঠে আসতে পারেনি। কিন্তু আমাদের নীতি নির্ধারণী বিষয়ে তারা সবাই আছেন। এবং যে আপনি যে ইসলামী দলগুলোর কথা বলছিলেন, ইসলামী দলগুলোর মাঝে তো জমিয়ত আছে, খেলাফত মজলিস আছে, বাংলাদেশ খেলাফত মজলিস আছে, ইসলামী আন্দোলন আছে। ওরা মাঠের প্রোগ্রামে অনেকেই আছেন। যেমন আমি গতকালকে বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মহোদয় আমাদের সাথে ছিলেন। গতকালকের আরেক প্রোগ্রামে বাংলাদেশ খেলাফত পৌর শাখার সভাপতি মহোদয় ছিলেন এবং এখানে খেলাফত মজলিস, এটা দুইটা দল, খেলাফত মজলিস একটা দল আছে, খেলাফত মজলিসের পৌর শাখার সভাপতি হবেন মাওলানা ফরিদুদ্দিন সাহেব, তিনি ছিলেন। আজকে জয়গঞ্জ সদর ইউনিয়নের সভাপতি জনাব বাবুল আহমদ সাহেব ছিলেন। আসলে মানুষ তো আমরা একসাথে বেশি থাকে, তো থাকতে গিয়ে এক দলের 2-4 করে মানুষ থাকেন, অনেক সময় তাদের চোখে পড়ে না, কিন্তু ওরা সবাই আছেন এবং সচেতন ভাবে তাদের কর্ম নিয়ে তারা সক্রিয় আছেন। আপনারা আর জানবেন যে 12 তাদের খেলাফত মজলিসের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল করিম সাহেব, সালেপুরের দিকে বাড়ি, উনি খুব জোরালো ভূমিকা নিয়ে আছেন। এভাবে ইসলামী দলগুলো আছে। আমরা যেহেতু বড় আকারের মাঠের প্রোগ্রাম করতে যাচ্ছি না, এজন্য এইসব যে ছোট ছোট প্রোগ্রামগুলো করছে স্থানীয়ভাবে তারা আছেন। মাঠের বড় ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত বড় কয়েকটা প্রোগ্রাম করব এবং এখানে আপনি দেখে খুশি হবেন এবং আমাদের ভোটাররাও খুশি হবেন। জকিগঞ্জ উপজেলার শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম আশা করছি সেখানে উপস্থিত থাকবেন।
আপনি আসলে এই নির্বাচনে কোনো পরিকল্পনা করেছেন কিনা? যদি নির্বাচনে বিজয়ী হন তাহলে আপনার কি পরিকল্পনা রয়েছে, আর যদি পরাজয় বরণ করে তাহলে কাকে দোষ দিবেন বা কোন বিষয়কে আসলে দোষারোপ করবেন? কারণ যেহেতু অতীতের নির্বাচনে আপনারা কিন্তু নির্বাচনগুলোতে আপনারা বয়কট করেছেন, মানে এরকম কিছু এই নির্বাচন সুষ্ঠু হবে কিনা বা এরকম কোনো দুষ্টা পাবে কিনা? আমি আগেও এক দুই ইন্টারভিউ বলেছি যে জাতীয় নির্বাচন আমরা বর্জন করেছিলাম। আপনি অবশ্যই মানবেন যে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচনে আকাশ পাতাল ব্যবধান রয়েছে। স্থানীয় নির্বাচনে বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থীরা, আলেমুল আমা প্রার্থীরা অংশ নিয়েছেন এবং অনেকেই নির্বাচিত হয়েছেন, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান অনেকেই নির্বাচিত হয়েছেন। আমরা ইতিমধ্যে যে 2টা ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমরা দেখেছি যে এখানে মোটামুটি ভালো নির্বাচন হয়েছে এবং আমাদের যে ধাপ সামনে 5 তারিখের যে নির্বাচন হবে আমরা আশা করছি এখানেও একটা ভালো ইলেকশন হবে। যদি জনগণের ভোটে পরাজিত হই আমরা, সেখানে আমরা কাউকে দায় দেওয়ার প্রশ্ন আসে না। কিন্তু জনগণের ভোটে যদি আমরা নির্বাচিত হই এবং কোনো অন্য কোনো কারণে আমাদেরকে পরাজিত দেখানো হয় তাহলে আমরা হয়তো এর পিছু ছাড়বো না, আমরা বিষয়টার পিছু ছাড়বো না ইনশাআল্লাহ। নির্বাচিত তো আমরা আশা করি হব। আমরা সাধারণ পাবলিকের মানুষের কাছে যে ভালোবাসা পাচ্ছি সেটা নির্বাচিত হই না হই সেটা মানে আমার মতো মানুষের জীবনের বড় একটা অধ্যায় হয়ে থাকবে। মানুষরা যেখানে প্রার্থীরা ভোটারদের খুঁজে বের করতে পারছেন না, সেখানে আমাদের ভোটাররা, আমাদের কর্মীরা, আমাদেরকে যারা ভালোবাসেন তারা আমাদেরকে খুঁজে বের করছেন। আপনি শুনে আশ্চর্যান্বিত হবেন, 1 ভাই 2-3 দিন আগে ফোন করেছিলেন, জাতীয় পার্টির একজন নেতা পর্যায়ের মানুষ। তো তিনি বলেছিলেন যে আমার সাথে আমার সফরের সঙ্গে থাকবেন, কিন্তু আমি এই যে ফোনের উপরে ফোন, একটার পর একটা ফোন ধরতে হয়, উনাকে বলতেই পারেনি। তিনি আজকে আমার অফিসে এসেছেন, এসে এই এশার নামাজের আগে তিনি আমার সাথে সাক্ষাৎ করেছেন, বলেছেন আগামীকালকে উনি আমার সঙ্গে থাকবেন। এতটুকু পরিকল্পনা। মানে আমি তো এই নির্বাচনে নেমে জকিগঞ্জের সব জায়গায় আমার যাওয়া হয়েছে। আমি রাস্তাঘাটের অত্যন্ত করুণ দশা দেখেছি। বিদ্যুৎ থাকে না জকিগঞ্জের। এই গত 1-2 সপ্তাহ মোটামুটি ভালো সার্ভিস ছিল, কিন্তু গতকাল থেকে যে বিদ্যুৎ চলে গিয়েছে এরপরে আর বিদ্যুতের সন্ধান আমরা পাচ্ছি না। আমাদের মোবাইলগুলো প্রায় ফোন দিলে মানুষরা বলেন যে মোবাইলে চার্জ নাই, ফোন ধরতে পারেনি, ফোন হচ্ছে না। ফ্রিজগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফ্রিজের মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। আমরা জাতীয় গ্রিডের কোনো সমস্যা যদি হয় তো এখানে আমাদের কিছু করার থাকবে না, কিন্তু স্থানীয়ভাবে বিদ্যুতের যে সব বিদ্যুৎ বিভ্রাট বন্ধে যত কিছু করণীয় আছে আমরা ইনশাল্লাহ আমাদের সর্বশক্তি নিয়োগ করে। কারণ এখানে শুধু কি ফ্রিজের বিষয় নয়, মোবাইলের বিষয় নয়, বাচ্চাদের লেখাপড়ার বিষয় এখানে অতপ্রতভাবে জড়িত, বিদ্যুতের সঙ্গে অতপ্রতভাবে জড়িত। আপনি জানবেন যে এক সময় আমাদের দেশে ল্যাম্প ছিল, ল্যাম্প বলা হতো, কিন্তু আজকালকার হারিকেন ছিল, ল্যাপটপ ছিল, হারিকেন ছিল। কিন্তু এখনকার যে ছেলেরা লেখাপড়া করে এরা ল্যাম্পও চিনে না, এরা হারিকেনও চিনে না। এই যে এক ধরনের বাল্ব আছে, কি বাল্ব যেন বলে, যে বিদ্যুৎ গেলেও কিছু সময় জ্বলে, এইসব বাল্ব খুব সামান্য সময় পরে আবার বাল্বগুলো অফ হয়ে যায়। তো এই যে লম্বা সময়ের যে বিদ্যুৎ বিভ্রাট, এটা নিয়ে আসলে পুরো উপজেলার মানুষ অত্যন্ত কিয়ের মাঝে আছে, বিরূপ অবস্থানে আছে। আমরা এই ব্যাপারে বাচ্চাদের লেখাপড়ার স্বার্থে, মসজিদের নামাজের স্বার্থে এবং ক্লাসের লেখাপড়ার স্বার্থে এবং জনস্বার্থে বিদ্যুতের বিষয়টাকে আমরা গুরুত্ব দেব। তাছাড়া শিক্ষা খাতকে আমরা চাঙ্গা করার চেষ্টা করব। শিক্ষা খাতকে আমরা চিহ্নিত করব, ছেলেরা কেন লেখাপড়া থেকে মাদ্রাসার ছাত্র হোক, স্কুলের ছাত্র হোক, কেন জড়ে পড়ে। আমরা স্থানীয়ভাবে, অবশ্যই রাষ্ট্রীয়ভাবে করা হচ্ছে, কিন্তু আমরা স্থানীয়ভাবে এই বিষয়ে উদ্যোগ নেব যে ছেলেমেয়েরা কেন লেখাপড়া থেকে জড়ে পড়ে এবং তাদের যাতায়াতের জন্য, ছেলেদের যাতায়াতের জন্য যে রাস্তা আছে, পরিবহন ব্যবস্থা আছে, আমরা সম্মানিত শিক্ষক মন্ডলীর সাথে আলোচনা করে এবং জনপ্রতিনিধি, অভূতপূর্ব জনপ্রতিনিধিদের নিয়ে আমরা বসে এই যে মৌলিক সমস্যাগুলো আছে, লেখাপড়ার অবকাঠামোগত সমস্যা আছে, রাস্তাঘাটের সমস্যা আছে, বিদ্যুতের সমস্যা আছে, এইসব সমস্যা নিয়ে আমরা সরকারি কর্মকর্তা এবং বর্তমান এবং অতীতের জনপ্রতিনিধিদের নিয়ে আলোচনা করে একটা প্ল্যান তৈরি করব, যে প্ল্যানের ভিত্তিতে আমরা জকিগঞ্জকে একটা উন্নত আলোকিত জকিগঞ্জ হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। ধন্যবাদ। দর্শক আমাদের এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।